না, কারণ আমাদের লাইনটা কেটে যায়, এটা আমরা সবাই জানি। এই জন্য সময়টা আসলে টিচার এবং স্টুডেন্ট সবার জন্যই মেনটেন করা জরুরি। আচ্ছা, তো এখনো আমি বাকিদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমার শুরু করতে হবে, কারণ আমাদের 40 মিনিটের মধ্যে অলরেডি 7 মিনিট ওভার হয়ে গিয়েছে। তো দেখো, গত ক্লাসে আমি বিলম্বিত শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার নিয়ে প্রশ্ন করবো বলেছিলাম। তো যেহেতু দুজন আছো, দুজনের মধ্যে যে কোনো একজন প্রথমেই কে বলবা? সুমাইয়াই বলো যে আসলে বিলম্বিত শেয়ার শেয়ার জিনিসটা কি। যদি স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি। বলো তো যে বিলম্বিত শেয়ার কি? বিলম্বিত শেয়ার বলতে তুমি কি বুঝো? মিস সব শেয়ার মানে বিনিয়োগকারীরা শেয়ার কিনে সব শেয়ারের লভ্যাংশ দেওয়ার পর যে শেষের দিকে বিলম্বিত শেয়ার মালিকদেরকে শেয়ার যে লভ্যাংশ দেওয়া হয়। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এটাই আসলে মূল কথা। দেখেছো, আমার বলেছি না, কথা বলতে গেলেই কাশি। আচ্ছা রাইতা, তুমি আমাকে একটু বলো তো, সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে মূল পার্থক্যটা কি? মিস, একটা পার্থক্য তো হলো সাধারণ শেয়ার মালিকগণরা কোম্পানির অংশ হয় আর অগ্রাধিকার শেয়ারের মালিকরা কোম্পানির অংশ হয় না। খুব সুন্দর একটা পার্থক্য বলেছো। আরেকটা বলো দেখি। মিস, আরেকটা হচ্ছে সাধারণ শেয়ার মালিকগণরা অগ্রাধিকার শেয়ার মালিকগণের পরে তাদের মুনাফা অথবা লভ্যাংশ পেয়ে থাকে, আর অগ্রাধিকার শেয়ারগণরা সাধারণ শেয়ার মালিকগণদের আগে লভ্যাংশ পায়। হ্যাঁ, এই তো। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মূল কথা। তো এখন আজকে আমরা আজকের যে পড়াটা, সেটা হচ্ছে রাইট শেয়ার। শুরু করি। আমার কাশিটা ঝামেলা না করলেই হয়। তো দেখি আমরা, আসলে কথা বললে না কাশিটা আরো বেড়ে যায়, তো কিছু তো করার নাই। সেটাই বলি, দেখো আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু যথেষ্ট সিক। আমি চাইলে একটা এসএমএস দিয়ে তোমাদের ক্লাস নিতে নাও পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি যে আর যেহেতু আমি সপ্তাহে একটা ক্লাস নিচ্ছি, তাও বা বাসায় বসে, কেন আমি তোমাদেরকে বঞ্চিত করব? কিন্তু যখন এরকম অ্যাটেন্ডেন্স দেখি, তখন আসলে খারাপ লাগে যে আমরা কেন কষ্ট করছি, তাই না? তোমাদের মধ্যে কোনো ইচ্ছা আগ্রহ কিছুই নাই ক্লাস করার ব্যাপারে। আর ফিনান্সটা কিন্তু তোমরা সবাই জানো, ফিনান্স জিনিসটা দেখতে মনে হয় অনেক ইজি। পরীক্ষার প্রশ্ন পেলেই আমরা আসলে বুঝি যে জিনিসটা আসলে কতটা ক্রিটিক্যাল এবং ক্লাস শোনাটা কতটা গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কমার্সের সবগুলো সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টে আসলে তোমার নাম্বার তোলাটা সবচেয়ে কষ্টকর হয়ে যায় কোশ্চেন না বোঝার কারণে। কিন্তু সাবজেক্টটা সোজা, তোমরা যদি ক্লাস না করো, কোশ্চেন না বোঝার কারণেই হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাবে না। যারা ক্লাস করছেন আমি বলেই দিলাম। আচ্ছা, তো আজকে আমরা চলে যাচ্ছি রাইট শেয়ার। এখানে রাইট বলতে বোঝাচ্ছে অধিকারটা। এখানে রাইট বলতে বোঝাচ্ছে যে অধিকার। রাইট আমরা অনেক সময় বুঝাই সঠিক শব্দে, আবার এখানে আমরা বুঝাচ্ছি অধিকার। তো দেখো, বলেছে যে কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ের অগ্রাধিকার পেয়ে থাকে, তাকে রাইট শেয়ার বলে। আমরা জ্ঞানমূলকের জন্য এটুকু খুব ভালো করে পড়বো, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। একটা কোম্পানি গঠন করার হয়ে গেলে, অলরেডি ধরো আমি একটা কোম্পানি গঠন করেছি, আমি শেয়ার বিক্রি করেছি, তোমরা যে তিনজন এখন ক্লাসে আছো, তিনজন আমার কোম্পানির শেয়ার কিনে ফেলেছো, তার মানে তোমরা হচ্ছে আমার পুরাতন শেয়ার মালিক। এখন আমি নতুন করে আরো একটা প্রজেক্টে হাত দিতে যাচ্ছি, আমি আবার শেয়ার বিক্রি করব। তো এখন যেহেতু তোমরা আমার পুরাতন শেয়ার হোল্ডার বা শেয়ারের মালিক, তোমাদের কিন্তু একটা অধিকার থাকবে যে তোমরা এই নতুন শেয়ারটাতে তোমরা সবার আগে শেয়ারটা কিনতে পারবা। ঠিক আছে, এইটাকেই আমরা বলছি রাইট শেয়ার বা অগ্রাধিকার। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বা অধিকারের ভিত্তিতে এটাকে বলতে পারি আমরা কি রাইট শেয়ার। মানে পুরাতন শেয়ার হোল্ডাররা যখন নতুন শেয়ার কেনার একটা অগ্রাধিকার পেয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি রাইট শেয়ার। ঠিক আছে, দেখো লাইনটা আমি আবার পড়ছি,
কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ের অগ্রাধিকার পেয়ে থাকে তখন তাকে রাইট শেয়ার বলে। মানে তোমরা যখন বা আমরা যখন একটা কোম্পানির অলরেডি শেয়ার হোল্ডার হয়ে গেছি, তো কোম্পানি বিভিন্ন প্রয়োজনে আবার নতুন শেয়ার বাজারে ছাড়তেই পারে, তখন আসলে আমাদের একটা অধিকার জন্মাবে আগে শেয়ারটা কেনা। তখন ওই যে শেয়ারটা আমরা কিনবো সেটার নামই হয়ে যাবে কি রাইট শেয়ার। দেখো বলেছে অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানি মূলধন গঠনের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করে তখন বিক্রয়যোগ্য এই শেয়ারকে রাইট শেয়ার বলা হয়ে থাকে। জাস্ট যে উদাহরণটা আমি বললাম সেটা একটু মনে রাখবো যে আমরা যারা পুরনো শেয়ার হোল্ডার আছি, যখন একটা কোম্পানি নতুন করে শেয়ার ছাড়বে তখন আমাদের একটা অধিকার থাকবে সে নতুন শেয়ার কেনার। এই যে পুরাতন শেয়ার মালিকদের নতুন শেয়ার কেনার অধিকার, সেই শেয়ারটাকে আমরা বলছি কি রাইট শেয়ার। ঠিক আছে, এই যে দেখো এটাই বলেছে যে যে শেয়ারটা কেনার যে আমাদের বিক্রয়যোগ্য যে অধিকার সেটাকে আমরা বলছি যে রাইট শেয়ার। আচ্ছা, এখন দেখো তো রাইট শেয়ারে কারো কোনো সমস্যা আছে কিনা। তোমরা যে 4 জন ক্লাসে আছো রাইট শেয়ারটা একবার পড়ে দেখো, স্ক্রিনে দেখানো যে লাইনগুলো একটু পড়ে দেখো যে তোমাদের এখানে বুঝতে অসুবিধা আছে কিনা। আচ্ছা, কেউ কিছু বলছো না, তার মানে আমি ধরেই নিব যে তোমাদের অসুবিধা নেই। তো যদি অসুবিধা থাকে বলতে পারো, কারণ আমাদের এই বিষয়গুলো খুব রিলেটেড, তো রাইট শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, যাতে আমাদের পরীক্ষায় উদ্দীপকে আমরা উল্টাপাল্টা না করি। এগুলো থেকে কিন্তু উদ্দীপকের প্রশ্ন হবে যে উদ্দীপকে কোন শেয়ারের কথা বলা হয়েছে। তাহলে আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, পুরাতন শেয়ার হোল্ডাররা যখন কোম্পানি নতুন শেয়ার কেনার অগ্রাধিকার পেয়ে থাকে তখন সেটাকে আমরা বলি রাইট শেয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী যে শেয়ারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে বোনাস শেয়ার, সেটা পড়ব। আচ্ছা, তো বোনাস শেয়ার জিনিসটা কি? দেখো, একটা কোম্পানি যখন ব্যবসা করে লাভ করে, সেই লাভটা আসলে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে দিতে হয়। তো একটা লোক শেয়ার কিনেছে অনেক আশা নিয়ে যে সে শেয়ার কিনবে, সে মানে অনেক টাকা পাবে লভ্যাংশ। তো এই লভ্যাংশটা যদি কোম্পানি বন্টন না করে তাহলে আসলে কোম্পানির জন্য ভালো হবে না। কিন্তু যদি নগদ লভ্যাংশ দিয়ে দেয় তাহলে কোম্পানির নগদ টাকাটা কি হয়ে যায়, কমে যায়। কোম্পানি সেই ক্ষেত্রে একটা ব্যবস্থার আশ্রয় নেয়, সেটা হচ্ছে শেয়ারের। কি করে? কোম্পানি ওই টাকাটা নগদ না দিয়ে ওই টাকার সমতুল্য একটা শেয়ার মালিকদেরকে দিয়ে দেয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরো তুমি আমার কোম্পানিতে একটা ইনভেস্ট করেছো, এবিসি একটা কোম্পানি, সেখানে ইনভেস্ট করেছো, সেখানে তোমার 100 টাকা লভ্যাংশ হিসাবে তুমি পাও এই বছর। কোম্পানি কি করলো, 100 টাকা তোমাকে নগদে না দিয়ে 100 টাকা মূল্যের একটা শেয়ার তোমাকে দিয়ে দিল। এই যে তোমাকে নগদ টাকাটা না দিয়ে 100 টাকা মূল্যের একটা শেয়ার দিল, এইটাকেই তোমার নাম বলতে পারি আমরা বোনাস শেয়ার। আচ্ছা, তো এইটা দিলে দুজনেরই লাভ। এরকম দেখো, কোম্পানির লাভ কি? কোম্পানির লাভ হচ্ছে কোম্পানির নগদ টাকাটা দিতে হলো না, সে তার টাকাটা রেখে দিল, টাকার বিনিময়ে সে তোমাকে একটা কাগজ দিল। শেয়ার তো এটা আসলে কাগজই। আর তোমার লাভ কি? তোমার লাভ হচ্ছে তুমি টাকার সমমূল্যের তো একটা জিনিস পেলা, এটাকে তুমি বিক্রি করতে পারবা, প্লাস হচ্ছে এই শেয়ারের থেকে আবার তুমি আগামী বছরে আবার কি পাবা, লভ্যাংশ পাবা। আর যদি তোমাকে নগদ টাকা দিয়ে দিত তাহলে তুমি আগামী বছর আর লভ্যাংশ ওই শেয়ার থেকে পেতে না। তার মানে যেহেতু তুমি অতিরিক্ত পাচ্ছ, এজন্য নাম হয়ে গেল কি বোনাস। যেহেতু তুমি অতিরিক্ত পাচ্ছ, অতিরিক্ত কি পাচ্ছ, যতদিন কোম্পানি চলবে তুমি যদি শেয়ারটা রাখো ততদিনই তুমি তোমার কি পেয়ে যাবে, লভ্যাংশ পেয়ে যাবে। এই জন্য এটার নাম হয়ে গেল বোনাস শেয়ার। নগদের পরিবর্তে যখন কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দেয় তখন সেটা হয়ে যায় কি তোমার
বোনাস শেয়ার। দেখো আমরা এখন বইয়ের পড়ায় যাচ্ছি। কোন কোম্পানি অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়, তখন এ ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে। ঠিক আছে, যে তার মানে যেটা বললাম যে নগদে তোমার না দিয়ে যখন নগদটাকে একটা শেয়ারে রূপান্তর করে সেটাকে দেওয়া হয়, সেটার নাম হয়ে যায় বোনাস শেয়ার। তো এটার সুবিধা অসুবিধা কিন্তু বইতে নেই, কিন্তু আমি বলে দিলাম, কারণ আমাদের যখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন লিখি তখন কিন্তু আমাদের এগুলো লিখতে হবে, যে কেন বোনাস শেয়ারটা ইস্যু করা কি যৌক্তিক হয়েছে, তোমার মতামত দাও বা বিশ্লেষণ করো, তখন এই জিনিসগুলো দিতে হয়। তাহলে আমি আরেকবার একটু বলে দেই, কোম্পানি যখন শেয়ার মালিকদের লভ্যাংশ না দিয়ে লভ্যাংশটাকে শেয়ারে রূপান্তর করে বন্টন করে, তখন তাকে বলে বোনাস শেয়ার। এটার নাম বোনাস হয়েছে কারণ নগদ দিলে তো মানুষের টাকাটা শেষ করে ফেলতো, কিন্তু শেয়ার দেওয়ার কারণে ওই শেয়ারটা মানুষ জমিয়ে রাখবে, আবার ওটার উপরে লভ্যাংশ পাওয়া যাবে। এটাতে যেই ব্যক্তি শেয়ারের মালিক তারও লাভ, আর কোম্পানির লাভ। কেন? কোম্পানির নগদটা দিতে হলো না, নগদের বিনিময়ে একটা শেয়ার দিয়েই তার কাজ হয়ে গেল, সে ওই নগদটাকে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের বোনাস শেয়ার। একটা একটা করে সবগুলি সোজা, বোনাস শেয়ার, রাইট শেয়ার, বিলম্বিত শেয়ার, কিন্তু যখন আমাদের উদ্দীপকে আসবে তখন যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এই জন্য আমাদেরকে বারবার বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বোনাস শেয়ার শেষ হয়ে গেল। কারো যদি বোনাস শেয়ারে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাসনিম, নূরজাহান, রাইতা, সুমাইয়া, কেউ কোনো প্রশ্ন করছো না? তাহলে আমি ধরেই নিই যে তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু আগামী ক্লাসে আবার পড়াও ধরবো। তো আমাদের আসলে শেয়ারটা শেষ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের শেয়ার বন্ড ডিবেঞ্চার। তো আমাদের শেয়ারের অংশ শেষ, আমরা তাহলে বন্ড শুরু করছি। ঠিক আছে, তো আমরা বন্ডটা শুরু করব। দেখি বন্ড জিনিসটা কি। আসলে বন্ড হচ্ছে একটা ঋণ। বন্ড হচ্ছে একটা ঋণ। এই ঋণটারই তোমার বিভিন্ন তো নাম আছে। তো কেউ বলে বন্ড, কেউ বলে ডিবেঞ্চার, কেউ বলে হচ্ছে ঋণপত্র, সবগুলোই কিন্তু ঋণ, কিন্তু প্রত্যেকটার কিন্তু ধরনের মধ্যে কিছু আলাদা আছে। প্রত্যেকটাকে আমরা এক বলতে পারি না। বন্ড আলাদা জিনিস, ডিবেঞ্চার আলাদা জিনিস। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রতিটাই এক একটা ঋণ। তো এই এক একটা জিনিসের কি কি বৈশিষ্ট্য কারণে আলাদা হয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টারটা পড়লে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি বন্ডে। দেখো বলেছে যে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি হাতিয়ার হচ্ছে বন্ড। পূর্বেই জেনেছো যে যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে সেটাকে বন্ড বলা হয়। এটুকু লাইন আমরা দাগ দিয়ে সুন্দর করে পড়ে নিব। ঠিক আছে, এইটুকু লাইন আমরা দাগ দিয়ে সুন্দর করে পড়বো, কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষায় আসে যে বন্ড কাকে বলে, এই সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে কি সেটা হচ্ছে যে যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে সেটিকে বন্ড বলা হয়ে থাকে। তার মানে বন্ড বা ঋণপত্র হচ্ছে এক ধরনের চুক্তি, চুক্তিপত্র বা দলিল যেটার মাধ্যমে কোম্পানি ঋণ সংগ্রহ করে। ঠিক আছে, ধরো আমি সুমাইয়ার কাছ থেকে 10,000 টাকা ঋণ আনলাম। ওই 10,000 টাকা আমি একটা কাগজের মধ্যে লিখলাম যে মিস সুমাইয়ার কাছ থেকে আমি 10,000 টাকা ঋণ নিয়েছি, তার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পরে আমি তাকে 10,000 টাকা ফেরত দিব। এই 5 বছর সময় আমি তাকে ঋণের জন্য প্রতি মাসে মাসে 10% করে ইন্টারেস্ট দিব। যেহেতু আমি ঋণ নিয়েছি, সুমাইয়া তো আমাকে শুধু শুধু
ঋণটা দিবে না, ওকে আমাকে কি দিতে হবে? ইন্টারেস্ট। এই যে আমার কাগজে এই বিষয়গুলো লেখা থাকলো, এটার নামই আসলে কি বলতো? ঋণপত্র বা চুক্তিপত্র বা দলিল। এজন্যই বলা হচ্ছে যে বন্ড হচ্ছে এক ধরনের দলিল বা চুক্তিপত্র। এই চুক্তিপত্রে কিন্তু দুই পক্ষেরই সাইন থাকবে, আমারও সাইন থাকবে, সুমাইয়ারও সাইন থাকবে, এবং এটা একটা স্টাম্প পেপার। তোমরা হয়তো দেখেছো দলিল যেখানে লেখা হয় ওরকম স্টাম্প পেপারের মধ্যে লিখিত অবস্থায় থাকবে। এটাকে আমরা কি বলছি? বন্ড বা চুক্তিপত্র বা ঋণের চুক্তিপত্র। আচ্ছা দেখো, বলছে দেশে অধিকাংশ কোম্পানি, ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঋণ মূলধনের সংস্থান করে। ফলে বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ড এখনো আমাদের দেশে খুব বেশি পরিচিত পায়নি। এক্স্যাক্টলি, বন্ড শব্দটা এই জন্যই আমাদের কাছে এত অপরিচিত, কারণ আমাদের দেশে এখনো বন্ড শেয়ারের মতো অতটা পপুলারিটি পায়নি। কারণ আছে, কারণ আমাদের দেশ তো আসলে একটা দরিদ্র দেশ, সেই দেশের মানুষ আসলে সহজে কাউকে ঋণ দিতে চায় না। ঋণ দিয়ে তারা অনিশ্চয়তায় ভোগে যে ঋণের টাকা সে ফেরত পাবে কিনা। এই কারণে আসলে বন্ড আমাদের দেশে বেশি পরিচিতি পায়নি। তাও আমাদের দেশে বন্ড আছে, ঠিক আছে, আমাদের দেশে বন্ড আছে, কিন্তু সংখ্যা একটু কম হবে। হয়তো 4-5টা এরকম হতে পারে, 4-5টা কোম্পানির বন্ড আছে আর কি। আমি ঠিক শিওর না। আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ছিল 3টা, তো এতদিন তো বেড়েছে, এখনকার সংখ্যাটা আমি এক্স্যাক্টলি জানি না। তো এরকমই ধরে নাও তো 4-5টা বা 7টা কোম্পানির মতো বন্ড আমাদের দেশে আছে। আমি সংখ্যাটা যেহেতু তোমাদেরকে পরে বলবো না, গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে যে এখন আমাদের দেশে কয়টা বন্ড আছে। তো এই হলো বন্ডের বিষয়টা। তো বন্ডের যে বৈশিষ্ট্য বা সক্রিয়তা আছে সেগুলো একটু আমরা দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জামানত। বন্ডের বিপরীতে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। জামানত জিনিসটা কি? ধরো আমরা তো বন্ড হোল্ডার, আমরা একটা ব্যক্তিকে টাকা দিয়ে দিলাম, কিন্তু সেই ব্যক্তি যদি টাকা আমাকে ফেরত দিতে না পারে তখন তাহলে আমি কি করব? এজন্য আমি আমার নিশ্চয়তা স্বরূপ ওই ব্যক্তির কাছ থেকে কোনো দামি জিনিস বা দলিলপত্র বা সম্পত্তি বন্ধক রাখতে বলি। এই বন্ধকটাকে আমরা কি বলছি? জামানত। তো বন্ড ইস্যু করতে গেলে কোনো কোম্পানিকে অবশ্যই স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখতে হয়। যদি কোনো কারণে ওই কোম্পানি জামা তোমার বন্ডের টাকা পরিশোধ করতে না পারে, বন্ডের মূল ঋণের টাকা পরিশোধ করতে না পারে, তাহলে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে আমি চাইলে সেই ব্যক্তির ওই যে জামানত রেখেছিলাম সেই টাকাটা, জামানতটা বিক্রি করে আমি আমার টাকা আদায় করতে পারবো। ঠিক আছে, এটা একটা আমার আইনগত অধিকার। তো সেটাই বলেছে যে বন্ডের বিপরীতে কোম্পানিকে সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখতে হয়। ফলে কোম্পানি পাওনা পরিশোধ করতে না পারলে এইসব সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীরা তাদের অর্থ আদায় করতে পারে। খুব সহজ, এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন দেখো, এরপরে হচ্ছে পরিপক্কতার তারিখ। পরিপক্কতা মানে হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে কি? একটা বন্ডের একটা নির্ধারিত মেয়াদ থাকবে। এরকম না যে তোমাকে আমি ঋণ দিলাম একেবারে আজীবনের জন্য, বা তোমার যখন ইচ্ছা তুমি তখন ফেরত দিবা, না, ব্যাপারটা এরকম না। বন্ডের একটা মেয়াদ থাকবে। বন্ড সাধারণত দীর্ঘমেয়াদী হয়, মানে 5 বছরের উপরে হয়, ঠিক আছে। তো মেয়াদটা, বন্ড পরিশোধের মেয়াদটা, কিন্তু সুদগুলো আমরা স্বল্প মেয়াদিতে পেতে পারি। তো এই বন্ডের যে মেয়াদ যেটাই থাকুক না কেন, সেটা অবশ্যই আমার যে বন্ডের দলিল আছে সেখানে লেখা থাকতে হবে যেটার মেয়াদটা কত। সেটাই দেখো বলেছে যে কোম্পানি কিন্তু ইস্যুকৃত বন্ডে একটা নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে। উক্ত পরিপক্কতার তারিখে বন্ডে বিনিয়োগকারী বন্ডের উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায়। লিখিত মূল্য কি? লিখিত মূল্য মানে হচ্ছে মূল মূল্য, যেই টাকাটা আমরা মানুষকে ঋণ দিয়েছি সেই টাকাটা আমাদের ডেট শেষ হয়ে গেলে আমরা ফেরত পাবো। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন 10,000 টাকা আমি ঋণ দিয়েছি, এই 10,000 টাকা আমার 5 বছর পরে বা 10 বছর পরে আমি ফেরত পাবো। সেই তারিখটা, কয় তারিখে আমার এই টাকাটা ফেরত পাবো, সেই তারিখটা অবশ্যই আমার বন্ডের দলিলে লেখা থাকতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কারণ এই বৈশিষ্ট্যগুলো সোজা। আচ্ছা, এখন আমরা অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছি। অন্য পৃষ্ঠায় যাচ্ছি। দেখো বলেছে ঋণদাতা, বন্ড যারা দেয় বা বন্ডের টাকা যারা ইনভেস্ট করে তারা হচ্ছে কোম্পানি ঋণদাতা। ঠিক আছে, কারণ বন্ড তো এক ধরনের ঋণ, এতক্ষণ হয়তো বা বুঝে গিয়েছো বন্ড একটা ঋণ। আমরা কারো কাছ থেকে যখন ঋণ নিই, ওটার বিপক্ষে যে কাগজটা বা দলিলটা ইস্যু করা হয় আসলে সেটার নামই কি, বন্ড। ঠিক আছে, এটা একটা ইংরেজি নাম, এটা বন্ডই, এটাকে আমরা বাংলাতে অনেকে ঋণপত্র বলে থাকি। তো আমাদের পরীক্ষায় ঋণপত্র আসলেও যে একই কথা, বন্ড আসলেও কি একই কথা। তো বলেছে যে বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়, ফলে তাদের কোনো ভোট অধিকার থাকে না। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে যে আমরা দেখেছি যে সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটাধিকার থাকে, বা শেয়ার হোল্ডারদের যে ভোটাধিকার থাকে, ঋণদাতাদের সেটা অবশ্যই থাকবে না, যেহেতু তারা কোম্পানির ঋণদাতা। এখন দেখো রূপান্তর যোগ্যতা। কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে। এই ক্ষেত্রে বন্ড মালিকরা ইচ্ছা করলে বন্ডে উল্লেখিত শর্ত অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। আমি একটু বুঝিয়ে দেই। অনেক সময় বন্ডের মধ্যে হচ্ছে একটা শর্ত থাকে, বন্ডের যে চুক্তিপত্রটা আমরা করেছি বা দলিলটা আছে সেটার মধ্যে একটা শর্ত আমরা ধরে দিতে পারি যে একটা নির্দিষ্ট সময় শেষ হলে এই বন্ডটাকে আমি সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবো। তার মানে বন্ডটা আবার কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। ধরো 1 বছর বা 5 বছর বা 2 বছর গেলে এই যে যে রূপান্তর যোগ্যতা বা রূপান্তর করার আমি তখনই অধিকার পাবো যদি আমি এটা আমার বন্ডের দলিলে লিখে চুক্তিটা করি। তো সেটাই বলেছে, মালিক চাইলে, বন্ডের মালিক চাইলে বন্ডটাকে একটা নির্দিষ্ট সময় পরে শেয়ারেও রূপান্তর করতে পারবে। তাদের ওই বন্ডের মূল্যটা যতটুকু হবে শেয়ারের মূল্য তাহলে কি ততটুকুই হবে। এই তিনটা হচ্ছে আমাদের, চারটা হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম জামানত। বন্ডের ইস্যু করতে গেলে অবশ্যই কোম্পানিকে কি দিতে হবে, জামানত। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম পরিপক্কতার তারিখ বা ম্যাচুরিটি ডেট। প্রতিটা বন্ডেই একটা ম্যাচুরিটির তারিখ বা পরিপক্কতার তারিখ থাকবে। ওই বন্ডটার ওই ডেটটা শেষ হয়ে গেলে ওই সময়ে আমাদের বন্ডের মূল টাকাটা আমরা ফেরত পাবো। ঠিক আছে, আর এর মাঝখানে আমরা বন্ডের সুদটা অবশ্যই পাবো। এরপরে বৈশিষ্ট্য আমরা পড়েছি ঋণদাতা। যারা বন্ড কেনে তারা হচ্ছে কোম্পানির ঋণদাতা। তারা কোম্পানির কোনো কাজে তাদের ভোটাধিকার থাকবে না। তারপরে লাস্ট বৈশিষ্ট্য আমরা পড়েছি যে রূপান্তর যোগ্যতা। রূপান্তর যোগ্যতা মানে হচ্ছে একটা বন্ড চাইলে নির্দিষ্ট সময় শেষে তোমার হচ্ছে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। তবে এই বিষয়টা অবশ্যই বন্ডের যে দলিলপত্র আছে বা চুক্তিপত্র আছে সেখানে এটা উল্লেখ থাকতে হবে। তাহলে এই গেল আমাদের বন্ডের বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা মনে রাখবো। এগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের উদ্দীপকে ক্লু হিসাবে থাকবে। উদ্দীপকের এই ক্লু গুলো ধরেই আমাদেরকে ধরতে হবে যে উদ্দীপকে আসলে কোন ধরনের সিকিউরিটির কথা বলা হয়েছে। তখন এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় না থাকলে আমরা আসলে বলতে পারবো না। ধরো আমি একটা গল্প বলছি, ধরো এটা একটা উদ্দীপক। এবিসি কোম্পানি একটা বিশেষ ধরনের সিকিউরিটি ইস্যু করলো, যার বিপরীতে তাকে জামানত হিসেবে ফ্যাক্টরির দলিল রাখতে হলো, এবং এই দলিল যারা যারা কিনেছে তারা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য এবং তাদের কোনো ভোটাধিকারও নেই। তোমার উদ্দীপক শেষ। এখন তোমাকে গ নাম্বারে প্রশ্ন করলো উদ্দীপকে কোন ধরনের সিকিউরিটি বা কোন দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন তোমার উত্তর হবে বন্ড। তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো না পড়ো, না জানো, তাহলে কিন্তু তুমি এটার উত্তর যে বন্ড হবে সেটা কিন্তু তুমি পারবে না বলতে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বিষয়টা। তাহলে দেখো তো এখানে কারো প্রবলেম আছে কিনা। নো মিস।
আচ্ছা, তাহলে কোনো প্রবলেম তোমাদের হয়তো নাই। তাহলে আমরা এটার একটু সুবিধাগুলা দেখি যে বন্ড যে আমি ইস্যু করব বা বন্ড যে আমি কিনবো, ঠিক আছে, আমি আমি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বন্ডের সুবিধাগুলো দেখছি যে একটা বন্ডের সুবিধা কি কি হয়। প্রথমেই দেখো সুদের হার। বন্ডে একটা সুদের হার সবসময় তোমার নির্দিষ্ট থাকে, এই হারটা তোমার চেঞ্জ হয় না, ঠিক আছে। তো যেমন ধরো যদি আমরা ধরি যে 10%, একটা জাস্ট এক্সাম্পল, যে একটা কোম্পানির বন্ডের দলিলে লিখে দিল যে সুদের হার 10%, তখন তোমার হচ্ছে যে কোম্পানির ইনকাম যত বেশি হোক না কেন, যত কমই হোক না কেন, যে কোনো পরিবেশে কোম্পানিকে 10% করে সুদ বন্ড হোল্ডারকে দিতে হবে। তাহলে কি হলো দেখো, তাহলে হলো যে আমার যে অনিশ্চয়তাটা সেটা কি হলো, কমে গেল। মানে হচ্ছে আমি যে কোনো পরিস্থিতিতেই 10% করে সুদ পাবো, এবং বন্ডের সুদ কিন্তু কোম্পানি দিতে বাধ্য। শেয়ারে যেরকম আমরা পড়েছি যে লাভ হলে আমরা লভ্যাংশ পাবো, না হলে পাবো না, বন্ডের ক্ষেত্রে কিন্তু এটা সেটা না। বন্ডটা তোমার সুদের হার নির্দিষ্ট এবং এই সুদের হার কোম্পানি দিতে বাধ্য, সেটাই বলেছে। দেখো সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডের বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট, ফলে তাদের আয়ে অনিশ্চয়তা কম থাকে। তবে কোনো সময় সুদের হার পরিবর্তনও হতে পারে। হ্যাঁ, কোনো সময় বিশেষ কোনো কারণ বা পরিস্থিতিতে সেটা হতে পারে, কিন্তু আমরা ধরেই নেই 90 to 95% সময় বন্ডের হার, সুদের হারটা একদম কি থাকে বলতো, একদম স্থির বা তোমার ফিক্স থাকে। এখন দেখো পরের পয়েন্টটা হচ্ছে ঝুঁকি কম। ঝুঁকি কম আমরা এতক্ষণে বুঝে গিয়েছি, অবশ্যই বন্ডের ঝুঁকি কম। ধরো তুমি কাউকে বন্ড কিনেছো, কোনো কোম্পানি, সে যদি কোনো কারণে তোমাকে টাকা না দেয়, তুমি কি করবা বলো তো? তুমি যে জামানত রেখেছো না, সে জামানতটা বিক্রি করে তুমি তোমার টাকা নিয়ে গেলা। তার মানে হচ্ছে বন্ডের ঝুঁকি কম, ঠিক আছে। যেহেতু জামানতের বিপরীতে এটা ইস্যু করা হচ্ছে, সেহেতু হচ্ছে তোমার বন্ডের ঝুঁকিটা কমে যাচ্ছে। এই জিনিসটা দেখো আমাদের বইতে বলেছে, বন্ডের বিপরীতে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় বিধায় বন্ডে বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়, ঠিক আছে। যেহেতু বন্ডের বিপরীতে আমরা জামানত রেখে দিচ্ছি, কোনো কারণে কোম্পানি যদি আমাদের টাকা দিতে ব্যর্থ হয়, আমরা ওই জামানতটা বিক্রি করে আমরা আমাদের টাকাটা আদায় করে নিব। এই জন্য বলা হচ্ছে বন্ডে ঝুঁকি কম। এখন আমরা দেখি গ নাম্বার সুবিধা, মুনাফা ও সম্পদের উপরে অধিকার। আমরা এতক্ষণে বা এগুলা যখন এই চ্যাপ্টারটা যারা আগে ক্লাস করেছে তারা সবাই আমরা জেনে এসেছি যে যখন কোনো কোম্পানি বিলুপ্তি হয়ে যায় বা অবসান হয়ে যায়, তখন হচ্ছে সবার আগে ঋণদাতাকে টাকা পরিশোধ করতে হয়। হয়তোবা তোমাদের মনে আছে, আমি কয়েকবার করে এগুলো বলেছিলাম। সবার আগে দিতে হয় বন্ড হোল্ডার বা ঋণদাতাকে, তারপরে দিতে হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে, তারপরে দিতে হয় সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, এবং সবার শেষে পাবে বিলম্বিত শেয়ার হোল্ডার, ঠিক আছে। তো দেখো কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম, এই লাইনটাতে দেখো, সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ প্রদান করতে হয়। অন্যদিকে কোম্পানি বিলুপ্তি বা অবসানকালে সম্পদ বিক্রির প্রাপ্ত অর্থ থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের পাওনা টাকা পরিশোধ করে অন্যদের দাবি পূরণ করা হয়। অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রণ্য হিসেবে বিবেচিত হয়। তার মানে হচ্ছে ফার্স্টে সবার আগে দাবি পরিশোধ করা হবে বন্ড মালিকদের, তারপরে হচ্ছে তোমার সাধারণ বা অগ্রাধিকার বা অন্যান্য শেয়ারের দাবিটা পরিশোধ করা হলো। আমি কিন্তু সিরিয়ালি বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে ওই সিরিয়ালটা আমার মাথায় রাখলে আমাদের এমসিকিউতে সুবিধা হবে। সবার আগে বন্ড, তারপরে অগ্রাধিকার শেয়ার, তারপরে হচ্ছে তোমার
আর সাধারণ শেয়ার, তারপরে লাস্টে হচ্ছে আমরা দিচ্ছি তোমার বিলম্বিত শেয়ার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের বন্ডের সুবিধা। আমরা এখন দেখি আমাদের বন্ডের কি কি অসুবিধা আছে। 2টা অসুবিধা আছে, আশা করি আমরা এই ক্লাসের মধ্যে এটা শেষ করতে পারবো। দেখো, প্রথমেই দেখো কম আয়ের হার। যেহেতু বন্ডের ঝুঁকি কম, সেহেতু বন্ডের আয়ের হারও কম। আমরা ফিনান্সে একটা জিনিস জেনেছি যে আমাদের ঝুঁকি বেশি, যত বেশি হবে তত হচ্ছে আমাদের আয় বেশি হবে। সাধারণ শেয়ারের ঝুঁকি সবচেয়ে বেশি বিধায় কিন্তু সাধারণ শেয়ারের আয়টাও বেশি সবচাইতে। দেখো, এগুলো আমরা খেয়াল করে শুনবো আমার কথাগুলো, এগুলো এমসিকিউ তে প্রায় আসে, কোনটার আয় সবচাইতে বেশি, সাধারণ শেয়ারের। কিন্তু বন্ডে আমরা দেখেছি ঝুঁকি কম, এই জন্য বন্ডের আয়ও কম, কারণ বন্ডের আয় তো নির্দিষ্ট, ওই যে 10%, কিন্তু আমি উদাহরণের জন্য বলছি, তার মানে যে 10% সেটাই না। তো সেটাই আমাদের কথা। এরপরে দেখো নিয়ন্ত্রণ। অগ্রাধিকার শেয়ারের ন্যায় বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না বিধায় বন্ড মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না। বন্ড মালিকরা হচ্ছে কোম্পানির ঋণদাতা, এরা কোনোভাবেই কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বন্ডের অসুবিধা। 2টা মাত্র অসুবিধা, আর সুবিধা হচ্ছে 3টা, বৈশিষ্ট্য হচ্ছে 4টা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। আপনাদের বাসার পড়া হচ্ছে যেটা পড়লাম আমরা হচ্ছে রাইট শেয়ার, বোনাস শেয়ার আর বন্ড। আগামী ক্লাসে আমি একটু পড়া ধরে দেন ডিবেঞ্চ একটা পড়াবো। তাহলে পড়া কি? রাইট শেয়ার, বোনাস শেয়ার আর বন্ড, মানে আজকের ক্লাসের পড়াগুলোই আমাদের পড়া। তোমাদের সপ্তাহে একটা ক্লাস হয়, আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ক্লাসে জয়েন করো। কারণ হচ্ছে বাসায় বসে ক্লাসটা করছো, একটা ক্লাস করবা, তাও যদি না করো তাহলে বিষয়টা কেমন হয়। তো কষ্ট করে একটু পড়ে রাখো, আমি আগামী ক্লাসে 1-2টা প্রশ্ন পড়ে দেন হচ্ছে নতুন পড়ায় চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যাতে আমার ঠান্ডাটাও ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ। মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।